কি রে বোন, তুই তো আমাদেরকে ভুলেই গেছিস। বিয়ের পর থেকে তুই তো আমাদের বাড়িতে আসা ছেড়েই দিয়েছিস। আচ্ছা, তুই কবে আমাদের বাড়িতে আসবি বলতো? একবার এসে ঘুরে যা না বোন। দিদি, এখন আমি তোর কাছে কিভাবে যাব বলতো? আর তুই তো জানিস আমাদের বাড়িতে কত কাজ থাকে, সেই সব কাজ মেটাতে মেটাতে আমার তো প্রায় সকাল থেকে রাত হয়ে যায়। কি, তোকে বড়লোক শ্বশুর বাড়িতেও কাজ করতে হচ্ছে কেন? তুই সেই কাজগুলো কাজের মেয়েদেরকে দিয়ে করিয়ে নে, তুই নিজে কেন এত কষ্ট করতে যাচ্ছিস? ধনী পরিবারের বউ হয়েও এত কষ্ট করছিস? আরে তুই বুঝতে চাইছিস না, ওরা তো শুধু ফাঁকি মারার মতো কাজ করে, শুধু টাকা নিয়ে চলে যায়। আর তুই তো জানিস তোর জামাইবাবু শুধু পয়সা ওড়ানোর বাহানা খোঁজে, তাই শুধু শুধুই ওদেরকে কাজে রেখে দিয়েছে। আচ্ছা সব এখন বাদ দে, তুই জামাইবাবুকে নিয়ে একদিন আমাদের বাড়ি থেকে ঘুরে যা না। দেখ না, প্রিয়া আর দীপা বারে বারে বলছে তোকে অনেকদিন দেখেনি, তোর সঙ্গে দেখা হয়নি। ঠিক আছে, আমি তাহলে তোর জামাইবাবুকে যাওয়ার কথা বলবো, ঠিক আছে? এখন তাহলে রাখছি। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয়। আর প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, এখন আমি কিভাবে সৌরভকে দিদির বাড়িতে যাওয়ার কথা বলবো? সৌরভ তো দিদির বাড়িতে যেতেই চায় না। যাই হয়ে যাক না কেন, আজকে আমি সৌরভকে বলেই ছাড়বো, দিদির বাড়িতে যেতেই হবে। প্রিয়াঙ্কা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে। রাত্রিবেলা সৌরভ যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তখন প্রিয়াঙ্কা তাকে খাবার পরিবেশন করে দেয়। তারা দুজনে একসঙ্গে খাবার খেতে থাকে। খাবার খেতে খেতে প্রিয়াঙ্কা সৌরভকে বলে, সৌরভ, বলছি যে আমার দিদি ফোন করেছিল, আমাদের দুজনকে যেতে বলছে। আসলে দিদি খুব করে বলছে যাওয়ার কথা। চলো না একবার দিদির বাড়ি থেকে ঘুরে আসি, কতদিন দিদির সঙ্গে দেখা হয় না বলো তো? দেখো প্রিয়াঙ্কা, ওসব গরিবদের বাড়িতে যাওয়ার কথা আমাকে একদমই বলবে না। গরিবদের বাড়িতে যেতে আমি একদমই পছন্দ করি না। তুমি যদি বলো কোনো ধনী আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, তাহলে আমি তোমাকে কিছুই বলবো না, আর সেখানে আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু গরিবদের বাড়িতে আমি মোটেও যাব না, আর তোমাকেও যেতে দেবো না। সৌরভ, তুমি কিভাবে আমার দিদিকে এরকম কথা বলতে পারো? দেখো, আমার দিদি গরিব বলে কি মানুষ নয়? আর তাছাড়া প্রিয়া আর দীপাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওদের কথা আমার খুব মনে পড়ছে, ওদেরকে দেখার আমার খুব ইচ্ছা করছে, তাই একবার হলেও আমাকে ওদের বাড়িতে নিয়ে যেতেই হবে তোমাকে। প্রিয়াঙ্কা, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। তবে আমি তোমার সঙ্গে গরিব দিদির বাড়িতে কখনোই যাব না। তোমার গরিব দিদিদের বাড়িতে গিয়ে কি করবো? আমি শুধু ওই নুন ভাত খাবো? ওরা তো আত্মীয়দের কোন রকম ভাবে ভালো খাবার খাওয়াতেও পারে না। আচ্ছা, তুমি কি আমার দিদিদের বাড়িতে কখনো গেছো? ওদের বাড়িতে তো কখনোই যাওনি, তাহলে একবার গিয়েই দেখো না ওরা কেমন ভাবে যত্ন করে তোমার। কিরকম ভাবে যত্ন করবে? গরিবরা ডাল ভাত ছাড়া আর কি বা দেবে? ওই সামান্য ডাল ভাত খাওয়ার জন্য আমি অত দূর যাবো? ওসব কাজ আমি নেই, তুমিই যাও। এইভাবেই সৌরভ প্রিয়াঙ্কাকে তার দিদির বাড়িতে যেতে বারণ করে দেয়, আর সে নিজেও যাবে না বলে ঠিক করে। পরের দিন যখন প্রিয়াঙ্কা সুস্মিতাকে ফোন করে, কি রে, তোরা তাহলে কবে আসছিস? জামাইবাবুর সঙ্গে কথা বলেছিস? না রে দিদি, আমরা এখন যেতে পারবো না। আসলে আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আর তো জামাইবাবুরও অফিসে কাজের চাপ আছে, সেই জন্য তো জামাইবাবু যাবে না বলছে। আচ্ছা, আমরা পরে একদিন যাব, ঠিক আছে? তুই মন খারাপ করিস না কেমন? বাচ্চাদেরকে একটু বুঝিয়ে দিস। ঠিক আছে, তুই কবে আসিস আমিও দেখব, আমি কিন্তু তোর অপেক্ষা করব। এই বলে সুস্মিতা ফোন রেখে দেয়। সেদিন সুস্মিতার মন খুবই খারাপ ছিল। সে একটু হলেও বুঝতে পারে যে তার জামাইবাবু হয়তো তাদের মতো গরিব ঘরে যেতে চায় না, সেই কারণে নিশ্চয়ই প্রিয়াঙ্কাকে বারণ করে দিয়েছে। সুস্মিতা যখন মনে মনে এসব কথা ভাবে, তখন তার মেয়ে প্রিয়া বলে, মা, মাসি কবে আসবে মা? আমি জানি মাসি আমাদের বাড়িতে ঠিক আসবে। মাসি আমাদেরকে কত ভালোবাসে, আর আমাদের জন্য নিশ্চয়ই অনেক কিছু নিয়ে আসবে, বলো? না রে, তোর মাসি এখন আসবে না বলে দিয়েছে। যেদিন আসবে সেদিন আমাদেরকে জানিয়েই আসবে। এই বলে সুস্মিতা নিজের কাজে লেগে পড়ে। তার দুই মেয়েরও মন খারাপ হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সৌরভ প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, তোমার ঘুরতে যাবার ইচ্ছা হচ্ছিল তাই না? চলো তাহলে আমার পিসির বাড়ি থেকে ঘুরে আসা যাক। আমার পিসিরা অনেক ধনী, বাড়িতে 10-12টা চাকর বাকর থাকে, আর ওদের কত বড় বাড়ি জানো? গেলে অনেক ভালো ভালো খাবারও খাওয়াবে, আর তাছাড়া ওদের বাড়িতে গেলে আমাদের পার্সোনাল ভাবে রুমও দেবে। আর তোমার গরিব বোনের বাড়িতে গেলে না তো ভালোভাবে খেতে পারবো, আর না কোনো ভালো থাকার জায়গা আছে। ওই ভাঙাচোরা বাড়িতে কি থাকা যায় বলো তো? ঠিক আছে, আমিও দেখতে চাই তোমার পিসিরা আমাদের কত খাতির যত্ন করে। চলো তাহলে কালকেই তোমার পিসির বাড়িতে যাব। পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কা এবং সৌরভ দুজনে মিলে সৌরভের পিসিদের বাড়িতে যায়। আর সৌরভের পিসি, পিসে মশাই এবং পিসির দুই ছেলে খুবই ব্যস্ত ছিল, তাই সেই দিন সৌরভের পিসি তাদের বাড়ির চাকরদেরকে বলে দেয়, এই রমা, বলছি আজকে আমাদের বাড়িতে সৌরভ আর ওর বউ এসেছে, ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করবে, ঠিক আছে? আজকে আমরা থাকতে পারবো না,
ওদেরকে সময়ও দিতে পারবো না, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। আমাদের একটা বড় পার্টি আছে, ওখানে যেতেই হবে, না গেলে ওরা আবার রাগ করবে। এই বলে সৌরভের পিসি এবং পিসি মশাই পার্টিতে চলে যায়। অন্যদিকে সৌরভের পিসির দুই ছেলে সৌরভকে বলে, সৌরভ, আই এম ভেরি মাচ সরি, আমরা আজকে একদম তোমাকে সময় দিতে পারবো না। সত্যি এমন দিনে তোমরা আসলে না, দেখো না আমাদের পার্টিতে নেমন্তন্ন করেছে, আর আমাদের এই পার্টিতে যেতেও হবে। আচ্ছা সৌরভ, আমরা তাহলে যাচ্ছি। হ্যাঁ, বাড়িতে সব চাকর বাকররা আছে, ওরা তোমাদেরকে খুব ভালোভাবেই সেবা যত্ন করবে, কোনো অসুবিধা হবে না। এই বলে তারা দুই ভাইও পার্টিতে চলে যায়। তখন প্রিয়াঙ্কা রেগে গিয়ে সৌরভকে বলে, দেখেছো তোমার পিসি, পিসি মশাই, পিসতুতো ভাইরা আমাদের সাথে কত খারাপ ব্যবহার করলো। আমাদেরকে একা বাড়িতে রেখে নিজেরা পার্টি করতে চলে গেল। তোমার বড়লোক পিসি আমাদেরকে একদমই সময় দিতে পারলো না। দরকার নেই এরকম বড়লোক বাড়িতে এসে নিমন্ত্রণ খাওয়ার। তুমি চলো, আমরা এখানে এক মুহূর্ত থাকবো না। এই বলে প্রিয়াঙ্কা সৌরভের সঙ্গে নিজেদের বাড়িতে চলে আসে, আর সৌরভও মনে মনে অনেক অপমানিত হয়। এভাবেই তারা সেদিন মন খারাপ করে কাটিয়ে দেয়। পরের দিন প্রিয়াঙ্কা সৌরভকে বলে, সৌরভ, আমি আর তোমার কথা শুনতে চাই না। আমাকে আমার দিদির সঙ্গে দেখা করাতে নিয়ে যেতেই হবে। দিদির সঙ্গে অনেকদিন হলো দেখা হয়নি, আর ওদের দুই বোনকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। দিদি যতবারই আমাদের নিমন্ত্রণ করে আমরা কোনোদিনও যেতে পারি না, কিন্তু এবার আমি দিদির বাড়িতে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও দেখবো তোমার দিদি কতটা আমাদের অতিথি আপ্যায়ন করতে পারে। সেদিন সকালবেলা প্রিয়াঙ্কা তার দিদি সুস্মিতাকে ফোন করে তাদের বাড়িতে যাওয়ার কথা জানিয়ে দেয়। প্রিয়াঙ্কা তাদের বাড়িতে আসতে শুনে সুস্মিতা খুবই খুশি হয়, আর দীপা এবং প্রিয়াও অনেক খুশি হয়। কিন্তু তারা কি করবে না করবে কিছুই ভেবে পায় না। কোথা থেকে তারা টাকা জোগাড় করবে তাদের মাথার মধ্যে শুধু এটাই ঘুরপাক খেতে থাকে। সুস্মিতা তাদের গ্রামের এক ধনী ব্যক্তির কাছে যায় আর তার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসে। সে যখন বাড়িতে ফিরে আসে তখন তার দুই মেয়ে বলে, মা, এই নাও, এই টাকাগুলো আমরা দুই বোন মিলে জমিয়েছিলাম। আসলে আমি আর দীপা স্কুলে টাকা নিয়ে যেতাম ঠিকই, কিন্তু তোমার অনেক কষ্টের টাকা আমরা খেয়ে নিলে তো আর কিছুই থাকবে না, তাই জন্য আমরা না খেয়ে খেয়ে এই টাকাগুলো জমিয়েছি। এই নাও মা, তুমি এই টাকাগুলো দিয়ে আজকে পিসিদের জন্য ভালো ভালো খাবার রান্না করো। হ্যাঁ মা, আজকে তো মাসিরা আসছে, আজকে তুমি মাসিদের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করো। দীপা এবং প্রিয়ার মুখে এই কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয়। সে প্রিয়াঙ্কা এবং সৌরভের জন্য অনেক সুস্বাদু খাবারের আয়োজন করে। বেশ কয়েক ঘন্টার মধ্যেই সুস্মিতা তাড়াহুড়ো করে সমস্ত রান্না কমপ্লিট করে, আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা এবং তার স্বামী সৌরভ সেখানে চলে আসে। সুস্মিতা তাদেরকে খুব ভালোভাবে যত্ন করে বাড়ির ভেতরে আসতে বলে। কিছুক্ষণ পর খাবার খাওয়ার সময় সুস্মিতা প্রিয়াঙ্কা এবং সৌরভকে অনেক অনেক সুন্দর সুন্দর সুস্বাদু খাবার খেতে দেয়। এত খাবার দেখে সৌরভ মনে মনে ভাবে, এত খাবার এই গরিব সুস্মিতা কিভাবে পারলো? আমি তো ভেবেছিলাম এরা শুধু ডাল ভাত আর আলু ভর্তা দিয়ে ভাত দেবে, কিন্তু এখানে এসে দেখছি এরা তো বেশ ভালোই আপ্যায়ন করছে, আমার পিসির থেকেও তো ভালো। এখন বুঝতে পারছি গরিব আর ধনীর মধ্যে কতটা পার্থক্য। শুধু ধনী হলেই যে ভালো হয় তা কিন্তু নয়, শুধু ধনী হলেই যে সে ভালো হবে সেটা আজকেই বোঝা গেল। সৌরভকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে প্রিয়াঙ্কা বলে, কি হলো সৌরভ? আমি বুঝতে পেরেছি তুমি তোমার পিসিদের কথা ভাবছো, তাই তো? দেখেছো তো, আমি তো বললাম তোমাকে আমার দিদিরা গরিব হতে পারে, কিন্তু দিদিদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে একটা আলাদাই শান্তি। তারা দুজনে মিলে যখন এসব কথা বলতে থাকে তখন সুস্মিতা রান্নাঘরে থাকে। সুস্মিতার দুই মেয়ে দীপা এবং প্রিয়া রান্নাঘরে গিয়ে তাদের মাকে বলে, মা, বলছি তাহলে আজকেও তো আমরা এই খাবারগুলো খেতে পারবো বলো? অনেকদিন পর এই খাবারগুলো খাবো আমরা। কতদিন হয়ে গেছে আমরা ভালো ভালো খাবার খাইনি। আজকে মাসিরা এসে ভালোই করেছে, আমরাও তাহলে মাসিদের মতো ভালো ভালো খাবার খেতে পারবো। হ্যাঁ দীপা, তুই একদম ঠিক বলেছিস। আমার তো এখনই খুবই আনন্দ হচ্ছে, মাসিরা চলে গেলে আমরাও খেতে বসবো। না রে মা, ওই খাবারগুলো তো আমি কম করেই রান্না করেছি, কারণ আমার কাছে যা টাকা ছিল তাই দিয়ে আমি ওই সামান্যটুকু খাবারই রান্না করতে পেরেছি। আর আমাদের জন্য আমি আলু সিদ্ধ ভাত রান্না করেছি। ঠিক আছে, তোদের মাসি মেশামশাই চলে গেলে আমরা আলু সিদ্ধ ভাত খেয়ে নেব। মা, আজকেও আমরা আলু সিদ্ধ ভাত খাবো? আমি ভাবলাম আজকে হয়তো আমরা ভালো ভালো খাবার খেতে পারবো। সুস্মিতা তার দুই মেয়েকে যখন এসব কথা বলছিল তখন প্রিয়াঙ্কা এবং সৌরভ তাদের সব কথাই শুনতে পায়। তাদের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা এবং সৌরভের খুবই খারাপ লাগে। তারা তখন বুঝতে পারে
গরিব এবং ধনীর মধ্যে কতটা পার্থক্য। গরিবের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে তারা এতটা ভালোবাসা পাবে সেটা তাদের ধারণার বাইরে, কারণ তারা নিজে না খেয়েও অতিথিদেরকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। এটা দেখে সৌরভ খুবই খুশি হয়। তারপর থেকে সৌরভ প্রতি মাসে প্রিয়াঙ্কার হাতে সুস্মিতাদের জন্য সংসার খরচের জন্য টাকা পাঠায়। কিন্তু একদিন সুস্মিতা প্রিয়াঙ্কাকে ফোন করে বলে, দেখ প্রিয়াঙ্কা, এসব যদি জামাইবাবু জানতে পারে তাহলে কিন্তু তোর উপরে রাগ করবে। তার থেকে ভালো তুই আর আমাকে টাকা পাঠাস না। তুই কি ভাবছিস এতগুলো টাকা আমি তোকে দিচ্ছি? না রে, আসলে তো জামাইবাবুই আমাকে দিতে বলেছে। তোদের কষ্ট দেখে সেদিন ওর খুব খারাপ লেগেছে। তোরা নিজেরা আলু সিদ্ধ ভাত খেয়ে আমাদেরকে ভালো ভালো খাবার খাইয়েছিস, তাই তো জামাইবাবু তোদের প্রতি খুবই খুশি হয়েছে। তাই প্রত্যেক মাসে আমাকে তোদেরকে কিছু করে টাকা দিতে বলেছে। তুই চিন্তা করিস না, তো জামাইবাবু সবই জানি। কি সত্যি? তাহলে জামাইবাবু আমাদেরকে এতগুলো টাকা দিচ্ছে? আমি তো অনেক খুশি হয়েছি। সত্যি আমি জানতামই না। আমি তো ভাবলাম জামাইবাবু হয়তো এসব কিছু জানে না, তাই আমি খুবই ভয় পাচ্ছিলাম। কিন্তু এখন যেহেতু জেনে গেলাম যে জামাইবাবুই আমাদেরকে টাকাগুলো দিচ্ছে, তাহলে আর কোনো ভয় নেই। আমি ওদের দুই বোনকে আরো ভালো স্কুলে ভর্তি করতে পারবো। হ্যাঁ, আমিও তো সেটাই চাই। তুই ওদের দুই বোনকে ভালোভাবে পড়াশোনা শেখা। ওরা দুই বোনে ভালো করে পড়াশোনা শিখে তোর মুখ উজ্জ্বল করুক। আচ্ছা, আমি এখন রাখছি, তাহলে কালকে তোদেরকে টাকা পাঠিয়ে দেবো, কেমন? এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয়। সুস্মিতা সেদিন মনে মনে খুবই খুশি হয়। এভাবে প্রিয়াঙ্কা প্রত্যেক মাসে টাকা পাঠাতে থাকলে ধীরে ধীরে তাদের পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যায়। এমনকি সুস্মিতা তার দুই মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে। এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।